উপনিষদের কাহিনী। এক রাজা ছিলেন, বয়সে তরুণ, সুঠাম দেহ, রোজ নিয়মিতভাবে শরীর কসরত করেন, যোগাসন করেন। শরীরটাকে তিনি ঠিক রেখেছেন। তাঁর দেহে বাড়তি মেদ নেই। তিনি অলস নন। ভোরবেলায় ঘোড়ায় চড়ে ছোটেন অনেকক্ষণ সময় ধরে। রাজা খাওয়া দাওয়াও করেন ঠিক মতো। শরীরের পক্ষে উপকারী খাবারই খান। তিনি কুস্তি লড়েন। তিনি দেশের সেরা কুস্তিগীর। রাজা অনেক কাজ জানেন, বোঝেন, করেনও। একবার দেশের একটি নদী বাঁধে ফাটল ধরল। রাজা নিজে সেখানে হাজির হলেন। অনেক লোকজনের সাথে তিনি নিজেও কাজে হাত লাগালেন। দিন রাত খেটে রাজা বাঁধের ফাটল সারালেন। ফলে মানুষ জলে ডুবল না, মাঠের ফসল বাঁচল। সেই নদীর বাঁধের জল তিনি ফসলের মাঠে সেচের কাজে লাগালেন। সোনার ফসলে ভরে উঠল মাঠ। রাজকোষও ভরে উঠল টাকায়। রাজাই ছিলেন সেই দেশের সেনানায়ক। রাজা সৈনিকদের দক্ষ করে তুলেছেন। লড়াইতে সেনাদল হার মানে না, জয়ী হয়। রাজার নজর সব দিকে। দেশে কোনো অনাচার নেই। পাপ কাজ কেউ করতে সাহস পায় না, কারণ রাজা অপরাধীদের কঠোরভাবে সাজা দেন। দেশের আইন কানুন খুব কড়া। রাজা কড়া হাতে দেশ শাসন করেন, অপরাধ দমন করেন। তাই দেশবাসী খুব সুখে আছে। তাদের কোনো অসুবিধা নেই। দেশে পড়াশোনার পুরো সুযোগ সুবিধা আছে। রাজা নিজেও অনেক দূর লেখাপড়া করেছেন। এখনও পড়াশোনা ছাড়েননি। পড়াশোনা নিয়ে আলাপ আলোচনা করেন। দেশে যাঁরা লেখালেখি করেন, কবিতা লেখেন, নাটক লেখেন, কাহিনী লেখেন, রাজা তাঁদের সকলকে সমাদর করেন। রাজা মাঝে মাঝে তাঁদের রাজকোষ থেকে ইনাম দেন। রাজা মাঝে মাঝে কবিতা পাঠের আসর বসান। এমনই এক কবিতা পাঠের আসরে একদিন এলেন এক কবি। আসরে চুপচাপ বসেছিলেন। তাঁর নাম ঘোষণা হবার পর তিনি তার নিজের লেখা কবিতা পাঠ করলেন। সকলে অবাক হয়ে গেলেন। আলাদা রকমের কবিতা। এই কবিতায় রাজার গুণগান নেই, ভগবানের কথাও নেই। আছে মানুষের কথা, মানুষের মহিমার কথা। সেই কথা যেন হীরের টুকরো, ঠিকরে পড়ছে আলোর ছটা। আসরের সকলের মুখে কোনো কথা নেই। রাজা সেই কবিকে ইনাম দিতে গেলেন। কবি ইনাম নিলেন না। তবে রাজা আর কবি সভায় হাজির সকলেই সেই কবিকে সমাদর করলেন। রাজার মন জয় করেছেন সেই কবি। কয়েক মাস পরের ঘটনা। আরেকটি দেশে রাজকোষে ছিল এই দেশের চেয়ে অনেক বেশি সোনা। সেই দেশে রাজার মাথার মুকুটে ছিল খুব দামি লাল রঙের চুনি পাথর। চুনি পাথরে রাজার খুব লোভ। রাজা লোভ সামলাতে পারলেন না। রাজা বিরাট সেনাদল নিয়ে সেই দেশে হানা দিলেন। তুমুল লড়াই হলো। রাজা জয়ী হলেন, দখল করলেন সেই দেশ। রাজা নিজে গিয়ে সেই দেশে রাজার মাথার মুকুট থেকে চুনি পাথর কেড়ে নিলেন। পরাজিত রাজার পাশেই ছিল তাঁর ছোট মেয়ে, রাজকুমারী। সে কাঁদতে লাগল। বিজয়ী রাজা দেশে ফিরে রাজসভায় এসব ঘটনার বিবরণ দিলেন। সেই ছোট মেয়েটির কথাও বললেন। চারিদিকে ছড়িয়ে পড়ল রাজার বিজয়ের খবর। সেই কবিও জানতে পারলেন এসব খবর। সেই কবি নিজের বাড়িতে বসে কবিতা রচনা করে চলেছেন। রাজা আরও নানা দেশ জয় করলেন লড়াই করে। সেই সব দেশের বহু মানুষ, বিশেষ করে নিরীহ মানুষ হতাহত হল। সেই সব বিজিত দেশে মানুষের দুঃখের সীমা নেই। অপরদিকে রাজা তাঁর নিজের দেশে রাজকোষের টাকা সোনাদানা বাড়িয়ে চললেন। নিজের দেশকে রাজা আরও বৈভবশালী করে তুলতে লাগলেন।
দেশবাসীরও সুখ বাড়তে লাগল। সেই কবি এক মনে কবিতায় পুঁথি লিখে চলেছেন। একদিন পুঁথি রচনা শেষ হলো। কবি রাজসভায় গিয়ে রাজার হাতে তুলে দিলেন তাঁর কবিতার পুঁথি। রাজা সমাদরে কবির কাছ থেকে তাঁর রচিত কবিতার পুঁথি নিলেন। সেই সময় রাজসভা চলছিল। রাজা পুঁথি পড়তে সময় পেলেন না। রাতে রাজা পুঁথি পড়তে লাগলেন। সারা রাত ধরে পড়লেন, শেষ করলেন পুঁথি। পরদিন রাজসভায় এলেন রাজা। সেই কবির কবিতার পুঁথি পাঠে রাজার মন পাল্টিয়ে গেল। রাজার মনে হতে লাগলো তাঁর মাথার মুকুট যেন ভারী হয়ে গেছে। রাজা নিজেই মাথা থেকে মুকুট খুলে পাশে রাখলেন। রাজার মনে নানা কথা মনে হতে লাগলো। রাজা যদি এখনই মারা যান তাহলে কি হবে? যদি কেউ রাজার পাকঘরের পাচককে টাকা ঘুষ দিয়ে রাজার খাবারে বিষ মিশিয়ে দেয়, তাহলে তো রাজা সেই খাবার খেলে রাজার মরণ হবে। যদি কোনো ঘাতক গোপনে রাজবাড়ির ভিতরে ঢুকে রানী, রাজকুমার, রাজকুমারীদের খুন করে, রাজবাড়িতে যদি অসাবধানতায় আগুন লাগে, পুড়ে ছাই হয়ে যাবে রাজবাড়ি, তাঁর রাজকোষ। দেশে যদি দেখা দেয় মহামারী, দেশের অগণিত মানুষ মারা যাবে সেই মহামারীতে। রাজা বুঝতে পারলেন কবির কবিতা পাঠে, কোনো কিছুই চিরকাল এক থাকে না, পাল্টায়। মানুষের জীবন বৈভব সাময়িক, চিরকাল থাকে না। মানুষ মরণশীল। মানুষ অবিনাশী নয়, মানুষের বিনাশ আছে। এই যে তিনি রাজা হয়েছেন, নানা দেশ জয় করেছেন, দেশের বৈভব বাড়িয়েছেন, তাও চিরকাল থাকবে না, থাকতে পারে না। আজ তিনি রাজা, কাল তিনি ফকির হয়ে যেতে পারেন। রাজা ভাবতে ভাবতে কোনো কুল কিনারা পেলেন না। চোখের সামনে যেন আঁধার নেমে আসছে, সেই আঁধারে রাজা যেন ডুবছেন। সেই দিন থেকে রাজা আরেক মানুষ হয়ে গেলেন। বৈভবে তাঁর আর লোভ নেই, আর তিনি দেশ জয় করতে চান না। রাজার আসনেও তিনি আর থাকতে চান না। শুরু হলো রাজার নতুন জীবন। রাজার জীবনে চলার পথ পাল্টিয়ে গেল। তরুণ বয়সী ভৃগুর পিতা ঋষি বরুণ ছিলেন সেকালের নাম করা গুরু। পিতার কাছে ভৃগুর শিক্ষা শেষ হয়েছে। ভৃগু বেদ পড়েছেন, বেদ শিক্ষা লাভ করেছেন। একদিন ভৃগু বুঝতে পারলেন যে তাঁর শিক্ষা শেষ হয়নি, বাকি শিক্ষা ভৃগু লাভ করতে চান। ভৃগু পিতার কাছে গিয়ে তার পায়ে মাথা নত করে জানালেন, পিতা, আমার শিক্ষা শেষ হয়নি, আপনি আমাকে সেই শিক্ষা দান করুন। বরুণ তখন ভৃগুকে বললেন, শুধু মুখ দিয়ে এই শিক্ষা দান করা যায় না। এ কারণে পরাণ, মন, শরীর এক করে সাধনা করতে হবে। এই সাধনায় দেহে, মনে, পরাণে তেজ লাভ হয়। এই তেজেই তুমি যা শিক্ষা লাভ করতে চাও তার পুরো শিক্ষা পাবে। ভৃগু পিতার কথায় বুঝতে পারলেন যে পরাণ, মন ও শরীর দিয়ে সাধনা আরাধনা করতে হবে কঠোরভাবে, তবেই তিনি তপবলে শিক্ষা লাভে সফল হবেন। বরুণ ভৃগুকে আরো বললেন, তুমি তোমার চোখের সামনে জীবজগৎ দেখছ, সকলে লয়ে আছে, বিনাশ আছে, কেউ চিরকাল থাকবে না, থাকতে পারে না। যা শুরু আছে তার শেষ আছেই। তোমার শিক্ষা হবে যার শুরু নেই, শেষ নেই, এমনকে জানা, বোঝা। পিতার কাছ থেকে বিদায় নিয়ে ভৃগু কঠোর সাধনা করতে লাগলেন এক মনে। বহুকাল পরে ভৃগু সাধনায় সফল হলেন। ভৃগু জানতে পারলেন, বুঝতে পারলেন আগে যা তিনি জানতেন না।
ভৃগু ধাপে ধাপে সাধনায় এগিয়ে চলেন। জানার শেষ নেই, বোঝার শেষ নেই। শেষে একদিন ভৃগুর সাধনায় আলোক পেলেন, তেজ লাভ করলেন। ভৃগুর পরাণ, মন, শরীর এক হয়ে গেছে, আলাদা নেই। ভৃগুর মনে চেতনার আলো ফুটে উঠল। অসাধারণ অনুভূতিতে ভৃগুর মন ভরে গেল। সেদিন ভৃগুর শিক্ষা পুরো হলো, শেষ হলো।